হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের ভিডিওতে আমরা পড়ব ক্লাস 12-এর যে সেমিস্টার 3 পরীক্ষা হবে, সেই সেমিস্টার 3 এর প্রোজ সেকশনের মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ প্রোজ, যেটার নাম হচ্ছে স্ট্রং রুটস। লিখেছেন ডক্টর APJ আব্দুল কালাম। এটা ডক্টর APJ কালামের যে অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, যেটার নাম হচ্ছে দ্য উইংস অফ ফায়ার। সেই দ্য উইংস অফ ফায়ারের যে প্রথম দিককার যে অংশ, সেইখান থেকে নেওয়া হয়েছে এবং সেটার নাম দেওয়া হয়েছে স্ট্রং রুটস। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তীকালে এই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর বিভিন্ন প্রশ্ন উত্তর ইত্যাদি সব কিছু নিয়ে তোমাদের কমপ্লিট গাইডেন্স তোমরা এখানে পাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল বাটনে ক্লিক করে রেখো। তো চলো আমরা টেক্সটকে শুরু করছি। I was born into a middle class Tamil family. আমি জন্মগ্রহণ করেছিলাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, এবং আমার পরিবারটা ছিল রামেশ্বরম নামক ওই দ্বীপের শহর, মানে যার তিন দিকে জল আছে, একদিকে স্থল, তো সেই দ্বীপের শহর রামেশ্বরমে আমি জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আর্টসওয়াইল মাদ্রাজ স্টেট। আর্টসওয়াইল কথাটার মানে হচ্ছে পূর্ববর্তী, অর্থাৎ এই রামেশ্বরম এলাকাটা আগে মাদ্রাজ এই স্টেটের আন্ডারে ছিল, কিন্তু পরবর্তীকালে এই মাদ্রাজ স্টেট ভেঙে অনেকগুলো রাজ্য তৈরি হয়। বর্তমানে এটা ওই তামিলনাড়ু রাজ্যের আন্ডারে রয়েছে এই রামেশ্বরম এলাকাটা। মাই ফাদার জয়নাল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন। আমার বাবা, যার নাম হচ্ছে জয়নাল আবেদিন, তার প্রথাগত যে শিক্ষা ফর্মাল এডুকেশন সেটা কিন্তু খুব বেশি ছিল না। নর মাচ ওয়েলথ, এমনকি তার যে বেশি অর্থ ছিল তাও কিন্তু নয়। ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধাগুলো থাকা সত্ত্বেও, হি পজেসড, তার মধ্যে ছিল গ্রেট ইনেট উইজডম, মানে প্রচুর বা প্রচণ্ড বা অনেক ইনেট উইজডম, মানে হচ্ছে অন্তর্বর্তী জ্ঞান, মানে যে জ্ঞান তিনি অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করেছেন, সেই অন্তর্বর্তী জ্ঞান তার মধ্যে অনেক ছিল। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। স্পিরিট বলতে আমরা এখানে মানসিকতা যদি ধরি, তাহলে বুঝতে হবে সত্যিকারে তিনি একজন হচ্ছেন জেনারাস, মানে একজন উদার মনের মানুষ ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা, এবং তিনি যেরকম উদার মনের মানুষ ছিলেন, সেই রকম তিনি তার আইডিয়াল মানে আদর্শ হেল্পমেট মানে হচ্ছে সহযোগী পেয়েছিলেন ইন মাই মাদার, আমার মায়ের মধ্যে, যার নাম হচ্ছে আসিয়াম্মা। কিভাবে তাদের মধ্যে যে বোঝাপড়াটা ছিল সেই সম্পর্কের একটা উদাহরণ এখানে দিয়েছেন, দেখো। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। আমি সঠিকভাবে মনে করতে পারি না ঠিক কতজন মানুষকে তিনি রোজ বাড়িতে খাওয়াতেন, বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি এই বিষয়ে নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস, যে অনেক বেশি সংখ্যক বহিরাগত লোকেরা আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতো, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি পুট টুগেদার। আমরা যদি আমাদের পরিবারের সকল মেম্বারদেরকে একত্রিত করি, তার সংখ্যা যা হবে তার থেকে অনেক বেশি বাইরের লোক আমাদের সঙ্গে এসে খেত। স্বাভাবিকভাবেই এটা বোঝা যাচ্ছে যে ওই জেনারাস জয়নাল আবেদিন তিনি হয়তো যাকেই দেখতেন যে অভুক্ত আছে তাকেই বাড়িতে খাওয়ার জন্য বলে দিতেন। আজকের দিনে যদি এরকম কন্ডিশন হয় যে আমরা বাড়িতে যদি অনেককে ইনভাইট করে দিই, তাহলে স্বাভাবিকভাবেই যারা গৃহকর্ত্রী আছেন তাদের একটু মনে হতে পারে যে এত লোককে আমরা কি করে খাওয়াবো, রাগারাগি হতে পারে। কিন্তু এই আসিয়াম্মা কখনো এই বিষয়ে কোনো প্রশ্ন তোলেননি, তিনি কিন্তু বাড়ির লোকেদের থেকে অনেক বেশি বাইরের লোকেদের তিনি খাইয়েছেন। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এবং এইসব কারণের জন্যই হয়তো আমার পিতামাতাকে ব্যাপকভাবে মান্য করা হতো একটা আদর্শ দম্পতি হিসাবে। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের যে বংশ সেটা ছিল আরও অনেক বেশি স্বতন্ত্র, যাদেরকে আরও ভালোভাবে লোকেরা চিনত। ওয়ান অফ হার ফোরবিয়ার্স, কারণ মায়ের একজন পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, তাকে ব্রিটিশ সরকারের তরফ থেকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল কোনো কাজের জন্য নিঘাত, এবং তখনকার দিনে ব্রিটিশদের থেকে যারা উপাধি পেত তাদেরকে বা সেই ফ্যামিলিকে কিন্তু অন্যান্য লোকেরা বেশ সম্ভ্রমের চোখে দেখত। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন,
আমার পিতামাতার অনেক সন্তান ছিল, তার মধ্যে আমি ছিলাম একজন। এ শর্ট বয়, আমার হাইট ছিল শর্ট, উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, এবং আমাকে দেখতে ছিল আনডিস্টিংগুইশড, মানে আমাকে আলাদা করে যে বিশেষভাবে চেনা যাবে এরকম কোনো আমার চেহারার মধ্যে বৈশিষ্ট্য ছিল না। আর 5টা সাধারণ ছেলের মতোই আমাকে দেখতে ছিল। বর্ন টু এ টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু আমি জন্মেছিলাম যাদের থেকে, তারা ছিলেন কিন্তু যথেষ্ট লম্বা এবং দেখতে সুন্দর, অথচ আমি অত সুন্দর হইনি। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের যে পৈতৃক বাড়ি সেখানেই বাস করতাম। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অব দ্য 19th সেঞ্চুরি, যে বাড়িটা তৈরি হয়েছিল ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটার উচ্চারণ হবে পাক্কা, মানে পাকা বাড়ি ছিল, এবং ফেয়ারলি লার্জ মানে মোটের ওপর বেশ বড়ই বাড়ি ছিল। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এবং এটা তৈরি হয়েছিল চুনা পাথর এবং ইট দিয়ে। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরম শহরের যে মসজিদগুলি, সেই মসজিদগুলিতে আমাদের এই বাড়ি ছিল। মাই অস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, আমার যে অনাড়ম্বর আমার পিতা অনাড়ম্বর, তিনি মোটেই আড়ম্বর কিছু পছন্দ করতেন না। ইউজ টু অ্যাভয়েড, তিনি পরিহার করতেন, তিনি সেই সব থেকে দূরে রাখতেন, সেগুলোকে নিজের কাছে আসতে দিতেন না। অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, যা কিছু অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসের যে জিনিসপত্র, সেই জিনিসগুলোকে তিনি কখনোই তার নিজের কাছে আসতে দিতেন না, সেগুলোকে অ্যাভয়েডই করতেন, সেগুলো থেকে দূরত্ব বজায় রাখতেন। হাউএভার অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর, যদিও তার মানে এই নয় যে আমরা প্রয়োজনীয় জিনিসও পাবো না, আমরা কিন্তু প্রয়োজনীয় যা কিছু জীবন ধারণের জন্য সেগুলো সব পেতাম। ইন টার্মস অফ, সেগুলো কী রূপে পেতাম না, ফুড, মেডিসিন অর ক্লোদিং, আমাদের খাবার দেওয়া হতো যথেষ্ট পরিমাণ, মেডিসিন প্রয়োজনীয় ওষুধ দেওয়া হতো, এবং জামা কাপড় কিন্তু আমরা ঠিকমতো পেতাম। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, বস্তুতপক্ষে আমি এটা বলতে পারি যে আমার শৈশব ছিল যথেষ্ট সুরক্ষিত, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, বস্তুগত দিক দিয়েও বা আবেগগত দিক দিয়ে বা মানসিক দিক দিয়েও কিন্তু আমি যথেষ্ট নিজেকে সুরক্ষিত মনে করতাম। আই নর্মালি এট উইথ মাই মাদার, সাধারণত আমি আমার মায়ের সঙ্গেই খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অব দ্য কিচেন, কিচেন মানে রান্নাঘরের মেঝেতে বসে আমি মায়ের সঙ্গে খেতাম। শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটা কলা পাতা পেতে দিতেন। অন হুইচ, যার উপরে, সি দেন ল্যাডলেড রাইস, ল্যাডলেড কথাটার মানে হচ্ছে হাতায় করে কিছু দেওয়া, এখানে রাইস দিচ্ছেন মানে ভাত দিতেন। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, সাম্বার যেটাকে আমরা বাংলায় সম্বর বলি, সম্বর এক ধরনের ডাল এবং সেটা সুগন্ধি ডাল, এইটা দিতেন। তার সঙ্গে কি দিতেন, এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, তার সঙ্গে তিনি দিতেন বেশ ভ্যারাইটি মানে ভিন্ন ভিন্ন স্বাদের, এবং শার্প মানে বেশ ঝাল, হোমমেড পিকল বাড়িতে তৈরি করা আচার, এবং তার সঙ্গে ছিল এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং একদলা সদ্য তৈরি করা ফ্রেশ মানে জাস্ট তৈরি হয়েছে সেই দিনেই কোকোনাট চাটনি অর্থাৎ নারকেলের চাটনি তিনি দিতেন। সুতরাং বোঝাই যাচ্ছে খাবার দিক দিয়ে কিন্তু কোনো রকম বিলাসিতার জায়গা এনাদের ছিল না। এরপরের প্যারায় দ্য শিবা টেম্পল, ওই শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস, যে শিব মন্দিরটার জন্য এই রামেশ্বরম কিন্তু বিখ্যাত, টু পিলগ্রিমস, যারা তীর্থযাত্রী তাদের কাছে, ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেই রামেশ্বরম টেম্পলটা কিন্তু আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের লোকালিটি আমাদের এই যে পাড়াটায় আমরা থাকতাম সেটা কিন্তু মুসলিম অধ্যুষিত জায়গা ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও বাস করত। লিভিং অ্যামিকেবলি, তারা কিন্তু একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে তারা থাকতো, মানে কারুর সঙ্গেই কারুর কোনো ঝগড়াঝাটি ঝামেলা ছিল না। উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের যে মুসলিম প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে তারা মিলেমিশে থাকতো। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে একটা বহু পুরনো মসজিদ ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যাকালীন প্রার্থনার জন্যে নিয়ে যেতেন।
I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. Faintest idea মানে সামান্যতম ধারণাও আমার ছিল না। আমি ওই মসজিদে যখন যেতাম সেখানে যে অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড হতো, অর্থাৎ সুর করে করে যে আরবি ভাষায় যে মন্ত্র উচ্চারণ করা হতো, তার অর্থ কি সেই সম্পর্কে আমার ন্যূনতম কোনো ধারণা ছিল না, কারণ তিনি আরবি ভাষা জানতেন না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু ওনাদের বলার ধরন, পড়ার ধরন দেখে আমি এই বিষয়ে সম্পূর্ণ আমার মনে বিশ্বাস হতো দ্যাট দে রিচড গড, যে সেই প্রেয়ার কিন্তু নিঘাত ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, যখন আমার বাবা ওই মসজিদে প্রেয়ার করে বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন উড বি সিটিং আউটসাইড, দেখা যেত বাইরে বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা বাইরে বসে আছে, ওয়েটিং ফর হিম, আমার বাবার জন্যই তারা অপেক্ষা করছে। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে বেশিরভাগ জন কি করতেন, তারা দেখা যেত তাদের হাতে একটা করে বাটি রয়েছে, তাতে খানিকটা জল আছে, সেই জল তারা আমার বাবার দিকে বাড়িয়ে দিতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, ফিঙ্গার টিপস কথাটার মানে হচ্ছে আঙুলের ডগা, তিনি তখন ওই জলের বাটিতে আঙুলের ডগাকে ডুবিয়ে ইন দেম অ্যান্ড সে প্রেয়ার, এবং তারপরে তিনি একটা মন্ত্র পড়তেন। তখন এই জলটা কী হয়ে যেত, স্যাংটিফাই হয়ে যেত, মানে জল পড়া টাইপের হয়ে যেত। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিড, ইনভ্যালিডস মানে অসুস্থ হতে পারে, পঙ্গু হতে পারে, বিকলাঙ্গ হতে পারে, এনি কাইন্ড অফ অসুস্থতা, এটাকেই আমরা ধরে নিচ্ছি যে সেই জল, তখনকার দিনে মানুষের চিকিৎসা করানোর বা ডাক্তার দেখানোর হয়তো অত পয়সা ছিল না, সেখানে যেতে পারতো না, সেই জন্যে এই ধরনের জিনিসগুলোর ওপরে তারা ভরসা করত, যে তারা বাড়িতে যারা অসুস্থ হয়েছে তাদেরকে এই মন্ত্রপুত জল নিয়ে গিয়ে খাওয়াতো। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, আমার মনে আছে যে বেশ কিছু মানুষ আমাদের বাড়িতে আসতেন তারা সুস্থ হয়ে যাবার পরে বাবাকে ধন্যবাদ জানানোর জন্যে। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা তখন সবসময় হাসতেন, অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ, এবং তাদেরকে বলতেন আল্লাহকে ধন্যবাদ জানাও, দ্য মার্সিফুল, তিনিই হচ্ছেন পরম করুণাময়। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম টেম্পলের যিনি সর্বোচ্চ পুরোহিত ছিলেন, তার নাম হচ্ছে পাক্সি লক্ষ্মণা শাস্ত্রী, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। এখানে লোজ আছে, এটা ক্লোজ হবে, ক্লোজ মানে হচ্ছে খুব কাছের বন্ধু ছিলেন, মানে খুব নিকট বন্ধু, বোজম ফ্রেন্ড টাইপের বলা যেতে পারে, আমার বাবার এরকম বন্ধু ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, আমার ছোটবেলায় যে সমস্ত স্মৃতিগুলো অত্যন্ত উজ্জ্বল হয়ে আছে, ছোটবেলাকার যে সমস্ত স্মৃতিগুলো আমার মনে এখনো পর্যন্ত উজ্জ্বল হয়ে রয়েছে, তার মধ্যে রয়েছে এই দুটো মানুষের স্মৃতি, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, যারা নিজস্ব যে ট্র্যাডিশনাল মানে প্রচলিত বা চিরাচারিত যে পোশাক সেইটা পরে, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছেন, অর্থাৎ পুরোহিতের মতো ড্রেস পরেছেন, যিনি নামাজ পড়তে যান তিনি নামাজ পড়তে গেলে যেরকম ড্রেস পরেন তাই পরে আছেন, দিয়ে তারা কিন্তু পাশাপাশি বসে কি করছেন না স্পিরিচুয়াল ম্যাটার্স ডিসকাস করছেন। অর্থাৎ একজন প্রিস্ট এবং মানে পুরোহিত এবং আরেকজন যিনি মুসলিম ব্যক্তি, তাদের পাশাপাশি বসে স্পিরিচুয়াল ম্যাটার ডিসকাস করার ক্ষেত্রে কোথাও কোনো বাধার ব্যাপার ছিল না। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চেন, যখন আমার বয়স যথেষ্ট হলো যে সময় আমি আমার বাবাকে প্রশ্ন করার জায়গায় পৌঁছাতে পারি, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা প্রেয়ারের প্রাসঙ্গিকতা কি, রেলিভেন্স মানে প্রাসঙ্গিকতা, অফ প্রেয়ার্স মানে হচ্ছে প্রার্থনা, প্রার্থনা করে কি হয়। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, আমার বাবা আমাকে বলেছিলেন যে প্রার্থনা করার মধ্যে কোনো রহস্য বড়সড় কিছু নেই, রাদার বরং প্রেয়ার মেড পসিবল, প্রেয়ার এই বিষয়টাকে সম্ভব করে, কোন বিষয়টাকে না এ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল, অর্থাৎ ব্যক্তিদের মধ্যে তাদের যে আত্মিক একটা সম্পর্ক, কমিউনিয়ন যেটা এসছে কমিউনিকেশন থেকে, কমিউনিকেশন মানে হচ্ছে সংযোগ, কিসের সংযোগ না স্পিরিটের মানে হচ্ছে আত্মার, একটা আত্মিক বন্ধন তৈরি করার ক্ষেত্রে প্রেয়ার কিন্তু সাহায্য করে। কিভাবে করে উনি বলছেন, হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করবে, হি সেড, ইউ ট্রান্সেন্ড ইউর বডি,
তখন তুমি তোমার শরীর থেকে ঊর্ধ্বে উঠবে, তখন তুমি আর একটা শরীর নও, তুমি তখন কি, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, তুমি এই মহাজগতের একটা অংশ। যেরকম মহাজগতে গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সব আছে, তারাও যেন একটা করে উপাদান, তুমিও একটা উপাদান মাত্র। হুইচ নোজ, এবং সেই উপাদান সে জানে না কোনো বিভেদ কিসের, না ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, অর্থাৎ সম্পদ, বয়স, জাতি বা বর্ণ, এইসবের কোনো বাধা, কোনো পার্থক্য এই উপাদানের মধ্যে থাকে না। একটা সত্তায় তুমি তখন পরিণত হয়ে যাও। তো এই সত্তা একে অপরের সঙ্গে পারস্পরিক আদান প্রদানের ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকে না। সমস্যা তখনই হয় যখন আমরা আমাদের বডির মধ্যে নিজেদেরকে পাই, তখন আমি বড় লোক, কেউ গরিব লোক, কেউ ফর্সা, কেউ কালো, কেউ হিন্দু, কেউ মুসলিম, এই ধরনের ডিভিশনগুলো আসতে শুরু করে। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, মানে যে সমস্ত জটিল আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে, ধারণাগুলো আছে, সেইগুলো তিনি কনভে করতেন, আমাদের সামনে তুলে ধরতেন ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, খুবই সহজ এবং রোজকার যে তামিল ভাষা আমরা ব্যবহার করি, মানে ওনারা ব্যবহার করতেন, সেই তামিল ভাষায় আমাদের সামনে ওইসব জটিল তত্ত্বগুলো তুলে ধরতেন। এর ফলে ওইসব জটিল আধ্যাত্মিক তত্ত্বগুলো সম্পর্কে সম্যক ধারণা পাওয়া আমাদের পক্ষে অনেক সহজ হতো। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, কোনো ব্যক্তি তার নিজস্ব সময়ে, ইন হিজ ওন প্লেস, সে যে জায়গায় আছে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে যে অবস্থাতে এই মুহূর্তে রয়েছে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, মানে সে যে অবস্থায় রয়েছে এবং যে অবস্থায় সে গিয়ে পৌঁছেছে, গুড অর ব্যাড, সেটা ভালো অবস্থায় হোক বা খারাপ অবস্থায় হোক, মানে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে একজন মানুষ ঠিক যে স্থানে সে রয়েছে, সেই স্থানে যা সে যে অবস্থায় সে রয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে আজ থেকে 5 বছর আগে সে হয়তো ভালো ছিল, সে আজকে এই মুহূর্তে একটা খারাপ জায়গায় রয়েছে, বা আজ থেকে 10 বছর আগে সে খুব খারাপ অবস্থায় ছিল, আজকে সেসবকে কাটিয়ে উঠে সে ভালো জায়গায় রয়েছে। সে যে অবস্থাতেই থাকুক, এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানবিক সত্তা, ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, তারা হচ্ছে একটা নির্দিষ্ট উপাদান, উইদিন, কার মধ্যে, না দ্য হোল অব দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, যে স্বর্গীয় যে সত্তা, যেটার প্রকাশ আমাদের মধ্যে দেখা যায়। অর্থাৎ আমরা যদি এটাকে এইভাবে দেখি যে একটা পরমাত্মা এবং একটা জীবাত্মা, আমরা যদি প্রত্যেককে জীবাত্মা হিসেবে ধরি, আমরা কিন্তু সেই পরমপিতা পরমাত্মার থেকেই সৃষ্টি হয়েছি, অর্থাৎ সেই ঈশ্বরের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমাদের মধ্যে রয়েছে। ঠিক আছে? সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাই কেন যে কোনো সমস্যা, সাফারিং, যে কোনো কষ্ট, অ্যান্ড প্রবলেমস, যে কোনো সমস্যা বা ডিফিকাল্টিসকে আমরা বলতে পারি কোনো বাধাজনিত যে সমস্যাগুলো হয়, এমনি কষ্ট বা যে কোনো অন্য সমস্যায়, এইটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? এটা অ্যাফ্রেড হওয়ার কোনো কারণ নেই। কারণ কি? আমরা সেই ঈশ্বরের অংশ, তার মানে আমাদের মধ্যে সেই ঈশ্বর আমার ভালো অবস্থা বলো খারাপ অবস্থা বলো সবসময়ই রয়েছেন। হোয়েন ট্রাবলস কাম, যখন সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং, তখন বোঝার চেষ্টা করো এই সমস্যাটা তোমার কাছে এলো, তার কি প্রাসঙ্গিকতা আছে, অর্থাৎ কেন এলো। দেখো, আজকে যে একটা বড় বৃক্ষকে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একদিন বড় বৃক্ষ ছিল না, একদিন সেটা ছোট বীজ ছিল। সেই বীজ আজকে মানে সুযোগ পেয়ে আজকে একটা বটবৃক্ষের আকার নিয়েছে। সেরকমই আমাদের ছোটবেলায় করা কোনো ভুল বা কোনো করা ভালো কাজ, যার ফলটা আমি আজকে পাচ্ছি, সুতরাং ফলটাকে দেখে আমি যদি ভাবি যে আমি তো খারাপ কিছুই করিনি, আমি এখন আমার এর জীবনে এত খারাপ হচ্ছে কেন, সেটা ভাবলে হবে না। হয়তো এর বীজটা আমি আজ থেকে 5 বছর 7 বছর আগে বপন করেছিলাম, তাই আমাকে সেটাকে উপলব্ধি করতে হবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি মানে হচ্ছে বিপরীত অবস্থা, অর্থাৎ যে অবস্থার মধ্যে তুমি এই মুহূর্তে গিয়ে পড়েছো, প্রতিকূল পরিস্থিতি, সেটা তোমার সামনে উপস্থিত করে অপরচুনিটিস, সুযোগ ফর ইন্ট্রোস্পেকশন, অন্তর্দর্শন, মানে নিজেকে চেক করো, বোঝো তোমার কোথায় ভুল হয়েছিল। Why don't you say this to the people who come to you for help and advice?
আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে তখন জিজ্ঞাসা করেছিলাম যে বাবা, তাহলে এই যে তুমি কথাটা আমাকে বললে, এই কথাটা তুমি কেন বলছো না সেই সব মানুষদেরকে যারা তোমার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসছে? তারা যদি অ্যাডভার্সিটিকে বুঝেই নেয় তাহলে তো তারা নিজেদেরকেই ঠিক করে নিতে পারবে। তোমার কাছে এই যে জল পোড়া নিতে আসছে, ইত্যাদি নিতে আসছে, এগুলো তো তাহলে ঠিক নয়। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তখন তিনি তার হাতগুলো আমার কাঁধের উপরে রাখলেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইন্টু মাই আইজ, এবং সরাসরি আমার চোখের দিকে তাকালেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, খানিকক্ষণ ধরে তিনি তো কোনো কথাই বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, হয়তো তিনি এটা বিচার করার চেষ্টা করছিলেন, জাজিং মাই ক্যাপাসিটি, আমার ক্ষমতাটাকে, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, মানে তিনি যে কথাগুলো এবার বলবেন সেটা বোঝার মতো জায়গায় আমি এখন পৌঁছেছি কি না, সেইটা তিনি আমার চোখের দিকে তাকিয়ে পড়ার চেষ্টা করছিলেন যে আমার সেই ক্ষমতা আছে কি না। তারপরে যখন তিনি স্যাটিসফাইড হলেন, তিনি এবার বলছেন, দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপর তিনি একটা নিচু এবং গভীর কণ্ঠস্বরে বললেন কিছু, যে উত্তর, এবং সেই উত্তর, হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, সেই উত্তর আমাকে একটা অদ্ভুত উৎসাহ এবং উদ্দীপনায় ভরিয়ে তুলল। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখন মানুষ অর্থাৎ মানবিক সত্তা নিজেকে একা পায়, মানে তার আশেপাশে আর কেউ নেই, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, তখন স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গী খোঁজার চেষ্টা করে যে কে তাকে এই অবস্থা থেকে তার পাশে এসে দাঁড়াবে। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখন তারা কোনো সমস্যার মধ্যে পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা খোঁজে এমন কোনো ব্যক্তিকে যে এই অবস্থায় তাকে সাহায্য করবে। হোয়েন এভার দে রিচ অ্যান এম্প্যাসে, যখন তারা জীবনের কোনো কানাগলিতে গিয়ে পৌঁছাবে, কানাগলি মানে সেই পথ যে পথে তুমি ঢুকতে তো পারবে কিন্তু ওই দিক দিয়ে কোনো ওপেনিং নেই, ওইদিকে বেরোনোর রাস্তা নেই, বন্ধ। সেরকমই জীবনেও কিছু কিছু এরকম অবস্থায় এসে পৌঁছায় যখন আমরা এগিয়ে তো গেছি, এবার সেখান থেকে বেরোনোর রাস্তা পাচ্ছি না, সেই সময় দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তখন তারা এমন কাউকে খোঁজে যে তাকে এই কানাগুলি থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা বাতলে দেবে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, যে কোনো বারবার ফিরে আসা যে কষ্ট বা যন্ত্রণা, লঙ্গিং চাহিদা, অ্যান্ড ডিজায়ার, এটার মানে হচ্ছে ইচ্ছা, ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার, যা কিছু তুমি চাইবে, যা কিছু অবস্থায় তুমি পড়বে, এর কিন্তু বিশেষ বিশেষ সাহায্যকারী আছে। অর্থাৎ তোমার যখন যন্ত্রণা হবে তখন যে তোমায় সাহায্য করবে সে হয়তো তোমার চাহিদার সময় সে তোমার সাহায্যকারী হতে পারবে না, তাই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাহায্যকারী আছে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যে সমস্ত মানুষেরা যন্ত্রণায় পড়ে কষ্টে পড়ে আমার কাছে আসে, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. আমি শুধুমাত্র হলাম একটা গো বিটুইন, মানে হচ্ছে একটা মিডিয়েটার, একজন মাধ্যম, ইন দেয়ার এফোর্ট, তারা যে প্রচেষ্টাটা করছে, টু প্রপিশিয়েট মানে হচ্ছে দমন করা, আটকানো, ডেমনিক ফোর্সেস অর্থাৎ যে দানবিক শক্তি। এটা মনে করা হয় যে মানুষের যখন শরীর খারাপ হয় বা মানুষের মধ্যে যখন ভিন্ন ধরনের অসুস্থতা দেখা যায়, তার মানে তার ভেতরে কিছু দানবিক শক্তির প্রকাশ ঘটেছে বলে ধরে নেওয়া হয়। তো এই দানবিক শক্তিকে যদি দমন করতে হয় তাহলে সেটাকে কি করতে হবে? প্রেয়ার এবং অফারিং অর্থাৎ প্রার্থনা এবং উৎসর্গের মাধ্যমে সেই দানবিক শক্তিকে কমিয়ে দিয়ে সেখানে ঐশ্বরিক শক্তির প্রকাশ ঘটাতে হবে। এইটাকে বলা হচ্ছে প্রপিশিয়েট করা। তো সেই প্রপিশিয়েট করার ক্ষেত্রে তারা আমার কাছে আসে, আমি শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করার কাজটা করিয়ে দিই। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা কিন্তু মোটেই একটা সঠিক পথ নয়, আমি জানি, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এই পথটাকে অনুসরণ করাও উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। একজনকে বুঝতে হবে যে ডিফারেন্স কি আছে, কিসের কিসের না, ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। ফিয়ার রিডেন মানে হচ্ছে ভয় পাওয়া, ভিশন মানে দৃষ্টিভঙ্গি, অফ ডেস্টিনি আচ্ছা ডেস্টিনি বা নিয়তির থেকে
তার যে ভয় দেখানো, ভয় প্রদর্শন, সেইটা এক ধরনের জিনিস। and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. enemy of fulfillment মানে হচ্ছে পরিপূর্ণতা, enemy of fulfillment মানে যেটা হচ্ছে পরিপূর্ণতা নয়, মানে হচ্ছে আনফুলফিলড যে ডিজায়ার। অর্থাৎ আমরা সবসময় নিজেদেরকে এনেবল করি, মানে নিজেদেরকে তৈরি করি কিভাবে, যে আমরা চাইবো যা কিছু আমাদের অপূর্ণতা আছে সেগুলোকে শুধু পূর্ণতার চেষ্টা করে যাব। কিন্তু আমি যাই পাই না কেন, ধরো আমার ইচ্ছা ছিল, আমার সাইকেল আছে, আমি একটা মোটর সাইকেল কিনবো। যেই মুহূর্তে আমি মোটর সাইকেল কিনলাম, আমার তাহলে কিন্তু ডিজায়ার ফুলফিল হয়ে গেল, কিন্তু ডিজায়ার কিন্তু সেখানে শেষ হয় না। আবার আমার চাই কি না, একটা 4 চাকার গাড়ি চাই। তাহলে এইটা হচ্ছে এনিমি অফ ফুলফিলমেন্ট, যেটা আমাদের মধ্যে আছে। দুরকম জিনিস হয়, একটা নিয়তি যে আমাদের ক্ষতি করে কিছু কিছু ক্ষেত্রে, যেখানে আমার কিছু করার নেই। আমি ট্রেনে যাচ্ছিলাম, হঠাৎ করে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার শারীরিক ক্ষতি হলো, প্রাণ চলে গেল বা অঙ্গহানি হলো, এটাই আমার কিছু করার নেই। এইটা হচ্ছে ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। আর একটা হচ্ছে আমি নিজের ইচ্ছার জন্যে, নিজের চাহিদা মেটানোর জন্যে, শখ পূরণের জন্যে আমি প্রতিনিয়ত নিজেকে নতুন নতুন জিনিসের জন্যে চেষ্টা করে যাচ্ছি। সাইকেল থেকে মোটরসাইকেল, মোটরসাইকেল থেকে গাড়ি, গাড়ি থেকে আরও 2টো গাড়ি, 4টে গাড়ি, এরকম। এবং এইটা করতে গিয়ে আমাদেরকে অনেক সময় কী করতে হচ্ছে, নিজেদের যে সুখ স্বাচ্ছন্দ্যগুলোকে বিসর্জন দিতে হচ্ছে। তো এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। মানুষ কিন্তু এই পার্থক্য না বোঝার জন্যে নিজেই কিন্তু নিজের ক্ষতির অবস্থায় চলে যায়, যে ব্যাড কন্ডিশন যেটা বলা হচ্ছে সেখানে চলে যায়, জীবনের কানাগুলির মধ্যে ঢুকে যায়, এবং তখন সেখান থেকে সে বেরোতে পারে না। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। আমার মনে আছে আমার বাবা দিন শুরু করতেন ভোর 4টের সময়, AM মানে ভোরবেলা। বাই রিডিং দ্য নামাজ, ভোরবেলা উঠেই তিনি নামাজ পড়তেন। তারপরেই কি করতেন, বিফোর ডন মানে হচ্ছে উষাকালের আগে, তখনও অন্ধকার, সেই সময় তিনি নামাজ পড়তেন। নামাজ পড়েই তারপরে কিন্তু তার দিন শুরু হলো। আফটার দ্য নামাজ পড়ার পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ। তিনি একটা ছোট্ট নারকেলের বাগানে গিয়ে পৌঁছাতেন। উই ওন্ড, যে বাগানটা ছিল আমাদের নিজেদের, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হাউস। এবং সেই নারকেলের বাগানটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে। 4 মাইল মানে 1 মাইল ইজ ইকুয়াল টু 1.4 to 5 কিলোমিটার, 1.5 কিলোমিটার কাছাকাছি। তার মানে 4 মাইল মানে প্রায় 6 কিলোমিটার মনে ধরে নাও। হি উড রিটার্ন উইথ এ ডজন অফ কোকোনাটস। ডজন মানে হচ্ছে 12খানা, স্পেলিং দেখবে DOZEN আছে। কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। তিনি 1 ডজন নারকলকে নিয়ে, নারকল বা ডাব বলতে পারো, সেই ডাবকে তিনি বাঁধতেন, বেঁধে কাঁধের ওপরে ফেলতেন। ফেলে ওই যে 6 কিলোমিটার রাস্তা বা 4 মাইল রাস্তা আবার তিনি ঘুরে বাড়িতে আসতেন। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট। এবং শুধুমাত্র তারপরেই তিনি কিন্তু নিজের প্রাতরাশ করতেন। This remained his routine even when he was in his late 60s. তিনি যখন লেট 60s মানে 60-এর যখন শেষ দিকে, মানে যখন তার বয়স 67, 68, 69 এরকম, এই সময় পর্যন্ত এইটাই কিন্তু তার প্রত্যেক দিনের রুটিন ছিল, প্রত্যেক দিনের তার রোজনামচা ছিল। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবন ধরে ট্রাইড টু এমিউলেট মাই ফাদার। এমিউলেট মানে হচ্ছে ফলো করা, অনুসরণ করা। আমি আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বাবার জগৎ আলাদা ছিল, কিন্তু তার যে বেসিক চিন্তাভাবনাগুলো, সেই চিন্তাভাবনাগুলোকেই আমি কিন্তু আমার যে সায়েন্স এবং টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির যে জগৎ, সেই জগতে সেই জিনিসগুলোকেই ইমপ্লিমেন্ট করে বাবাকে অনুসরণ করার চেষ্টা আমি করেছি। I have endeavored to understand. Endeavored মানে হচ্ছে প্রচেষ্টা করা, টু আন্ডারস্ট্যান্ড বোঝার। আমি এটা বোঝার প্রচেষ্টা করেছি কোনগুলো না, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস মানে যেগুলো যে বেসিক সত্য, খুব একদম মানে মূল যে সত্যগুলো, রিভিল টু মি বাই মাই ফাদার, যেগুলো আমার বাবা আমার সামনে প্রকাশ করেছিলেন। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং এই বিষয়ে আমি একদম কনভিন্সড ছিলাম, আমি নিজের মনে আমার যথেষ্ট প্রত্যয় ছিল, বিশ্বাস ছিল, দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার, যে আমি মনে করতাম যে একটা স্বর্গীয়, একটা ঐশ্বরিক শক্তি কিন্তু একটা আছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটা কিন্তু কোনো একজন ব্যক্তিকে উঠিয়ে নিতে পারে, তুলতে পারে। কোথা থেকে? ফ্রম কনফিউশন।
কারোর মনে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে সেইটাকে মিটিয়ে দিতে পারে। মিজারি মানে তার যদি কোনো দুর্দশা থাকে সেইটাকেও ওই ডিভাইন বিং সেখান থেকেও তাকে তুলে নিয়ে আসতে পারে। মেলানকলি একাকিত্বর থেকেও তাকে বার করে নিয়ে আসতে পারে। অ্যান্ড ফেলিওর কেউ যদি ব্যর্থ হয় সেখান থেকেও বার করতে পারে। আছে এমন একটা ঐশ্বরিক শক্তি। অ্যান্ড গাইড ওয়ান, এবং এই সব থেকে বার করে নিয়ে এসে একজন ব্যক্তিকে ওই ঐশ্বরিক শক্তি গাইড করতে পারে, পথ নির্দেশ করতে পারে টু ইটস ট্রু প্লেস, অর্থাৎ সেই ব্যক্তির যেখানে থাকা উচিত সেই দিকে। অর্থাৎ তুমি চাও বা না চাও, ঐশ্বরিক শক্তি এমন আছে যে তোমাকে তোমার যা কিছু দুঃখ দুর্দশা সেখান থেকে বার করে এনে কিন্তু তোমার জীবনের আসল যে অংশ তোমার থাকার কথা সেখানে নিয়ে যেতে পারে, যদি তুমি তার প্রতি ডেডিকেটেড হও, নিজেকে উৎসর্গ করো। And once an individual severs his emotional and physical bond, এবং যদি কখনো একজন ব্যক্তি যদি ছিন্ন করতে পারে তার মানসিক বা আবেগগত এবং ফিজিক্যাল বন্ড, অর্থাৎ যে শারীরিক বন্ধন, অর্থাৎ মানসিক এবং শারীরিক বন্ধনকে যদি সে ছিন্ন করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম। সে তখন কোন পথে এগিয়ে যেতে পারে? সে তখন মুক্তির পথে, আনন্দের পথে এবং পিস অফ মাইন্ড মানে হচ্ছে মনের শান্তির পথে এগিয়ে যেতে পারে। অর্থাৎ এখানটায় বলা হচ্ছে যেরকমভাবে সাধু সন্ন্যাসীদেরকে আমরা দেখেছি, তারা এই যেমন ধরো আমাদের বিবেকানন্দ, পরমানন্দ, এইসব যে আনন্দ যাদের নামের পেছনে আছে, এরা কিন্তু জীবনের এই ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ড থেকে নিজেদেরকে সিভিয়ার করে নিতে পেরেছিলেন, তাদের পরিবার পরিজন এখান থেকে। অর্থাৎ সাধনার ক্ষেত্রে যদি সফল হতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এই ছোট ছোট যে ন্যারো ডোমেস্টিক ওয়াল আছে, এই ডোমেস্টিক ওয়ালগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবে গিয়ে কিন্তু আমরা জীবনের স্বাধীনতা, আনন্দ এবং মনের শান্তির জায়গায় পৌঁছাতে পারবো। যত বেশি আমরা এই মায়ার বন্ধনে নিজেদেরকে আবদ্ধ রাখবো, তত বেশি কিন্তু আমরা এই জীবনের জাঁতাকলে আটকে থাকবো এবং কষ্টের মধ্যে থাকবো। এইটার মধ্যে দিয়ে হয়তো লেখক বলতে চাইছেন যে আমাদেরকে ওই সাধনার পথ ধরে, ঈশ্বরের সাধনার পথ ধরে বা সেই ডিভাইন পাওয়ারকে মানে ফলো করার পথ ধরে আমাদের কিন্তু এই সমস্ত পার্থিব যা কিছু জিনিস সেইগুলোর থেকে নিজেদেরকে যদি আমরা মুখ ফিরিয়ে নিতে পারি, তাহলে সাধনা ক্ষেত্রে আমরা সফল যেরকম হব সেরকম মনে আমরা শান্তি পাব। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 ইউনিট 1 প্রোজ সেকশনের ভেতর থেকে একটা গুরুত্বপূর্ণ প্রোজ স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।